38তম স্প্যান বসলেই পদ্মা সেতু যুক্ত হবে মাওয়ার সঙ্গে চলছে কাজ। বাকি তিনটি যোগ হলে দেখা যাবে পুরো 6.15 কিলোমিটারের সেতু। শীতের আগমনী আর বায়ু দূষণে ধোঁয়াশাচ্ছন্ন ঢাকার আবহাওয়া। ঠান্ডার সঙ্গে বাড়ছে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা। স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। কাপড়ের দোকানের কর্মচারী থেকে স্বর্ণচোরা কারবারি ও ভূমিদস্যু হয়ে ওঠে গোল্ডেন মনির। রাজধানীর মেরুলবাড্ডায় মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে 1,09,00,000 টাকা, 5টি বিলাসবহুল গাড়ি, স্বর্ণালংকার, অস্ত্র ও মাদক জব্দ করা হয়। গোল্ডেন মনির একটি রাজনৈতিক দলকে অর্থ যোগান দিত বলে জানিয়েছে র্যাব। 90-এর দশকে রাজধানীর গাউসিয়া মার্কেটে কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে অঢেল সম্পদের মালিক, স্বর্ণ চোরাচালান, হুন্ডি ও ভূমি ব্যবসার মাধ্যমে মনির হোসেন হয়ে ওঠেন গোল্ডেন মনির। শুক্রবার রাত 10টা থেকে গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের খোঁজে তার বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় র্যাব। 12 ঘন্টারও বেশি সময় ধরে শোরুম থেকে 3টি সহ মোট 5টি অনুমোদনহীন গাড়ি জব্দ করা হয়। অভিযান শেষে ব্রিফিংয়ে র্যাব জানায়, ঢাকা সিঙ্গাপুর ভারত রুট ব্যবহার করে স্বর্ণ চোরাচালান করত গোল্ডেন মনির। সেই সঙ্গে হুন্ডি ব্যবসার সাথেও জড়িত সে। এছাড়া রাজুকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে বাড্ডা ও কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় 200-রও বেশি প্লটের হদিস পায় র্যাব। গোল্ডেন মনির আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভূমিদস্যু। রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগ সাজসে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। ঢাকা শহরের ডিআইটি প্রজেক্ট, যেটি আমাদের এখান থেকে খুব সন্নিকটে, এর পাশাপাশি বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 200-র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। ইতিমধ্যে 30টি কথা আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। প্রাথমিকভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে গোল্ডেন মনিরের সম্পৃক্ততা মিলেছে বলে দাবি র্যাবের। তিনি ওই রাজনৈতিক দলের অর্থদাতা ছিলেন বলেও ব্রিফিংয়ে জানায় র্যাব। গোল্ডেন মনিরের সাথে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। শনিবার সকালেই মনিরের দুবাই পালিয়ে যাওয়ার সব বন্দোবস্তের কথা ছিল বলে জানিয়েছে র্যাব। তবে মনিরের ছেলের দাবি, চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল তার বাবার। হসপিটালে সে এভরি নাও এন্ড দেন যায়, এটা 2-3 দিনের জন্য, এটা কোনো ইস্যু না। কোন দেশ সেটা? দুবাই। গিয়ে দেখা হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর টিকাটুলিতে র্যাব 3-এর কার্যালয়ে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দীপ। রাব্বি, গোল্ডেন মনিরের মেরুলবাড্ডার যে বাসাটি রয়েছিল, বাসা এবং অফিসের দীর্ঘ অভিযান শেষে কিন্তু আজকে সকালে 11:30 থেকে সেই অভিযানটি শেষ হয়েছে। অভিযান শেষে সরাসরি মেরুলবাড্ডার বাসা থেকে কিন্তু র্যাব 3-এর এই টিকাটুলির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে গোল্ডেন মনিরকে এবং এই মুহূর্তে তিনি এখানেই রয়েছেন। এখানে তাকে প্রাথমিকভাবে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং র্যাবের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছিল যে বাড্ডা থানায় তার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হবে। সেই 3টি মামলা তাকে গ্রেফতার দেখানো হবে এবং আরেকটি বিষয়ে এখন পর্যন্ত আমাদেরকে র্যাব নিশ্চিত করতে পারেনি যে তাকে আজকে আদালতে ওঠানো হবে কিনা। এই বিষয়টি আপনাদেরকে জিজ্ঞেস করেছেন। তারা বলেছেন যে মামলা এই মুহূর্তে তারা মামলার যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়ার কার্যক্রমগুলি করছেন। পরবর্তীতে তারা আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেহেতু তার বাসা থেকে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার, দীর্ঘ সময় তাদের যে অভিযানটি হয়েছে সেই অভিযানের যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে সব বিষয়গুলো সাজাতে হয়তো তাদের কিছুটা সময় লাগতে পারে, যার কারণে মামলা করতে এখন পর্যন্ত তারা মামলাটি করতে পারেনি। র্যাব যেটি আমাদেরকে জানিয়েছে, তার বিরুদ্ধে যেহেতু অস্ত্র পাওয়া গিয়েছে, অস্ত্র আইনে একটি মামলা, মাদক পাওয়া গিয়েছে, মাদক আইনে একটি মামলা এবং বৈদেশিক মুদ্রা যেগুলো পাওয়া গিয়েছে সেজন্য বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হবে। এবং র্যাব যেটি বারবার বলছে যে তাদের দীর্ঘদিনের অনুসন্ধানের পরেই কিন্তু তারা গতকালকে অভিযানটি পরিচালনা করেছে। তাদের কাছে যে তথ্য ছিল যে তার কাছে অবৈধ অস্ত্র এবং মাদক রয়েছে
তার বিরুদ্ধে প্রথমে তারা অভিযানটি শুরু করে এবং পরবর্তীতে অভিযান এক পর্যায়ে গিয়ে দেখতে পায় যে তিনি অবৈধভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন এবং সেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু র্যাবের কাছে এসেছে। র্যাব বলছে যে ভবিষ্যতে তার এই বিষয়গুলো এবং তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা তাকে এতদিন কোনো প্রভাবশালী ছত্রছায়ায় তিনি ছিল কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখবে। আর তো এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে অভিযান শেষে সরাসরি র্যাব ৩ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে মনির হোসেনকে এবং এই মুহূর্তে তাকে এখানেই রাখা হয়েছে। এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাড্ডা থানায় মামলা দায়ের করার পর তাকে থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। রাব্বি। রাজধানীর টিকাটুলি র্যাব ৩-এর কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। যেখানেই দুর্নীতি সেখানেই নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মগবাজারে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই জঙ্গিবাদের আস্তানা খুঁজে বের করা হচ্ছে এবং জঙ্গিরা আত্মসমর্পণ করছে। আমাদের গোয়েন্দারা সবসময় তৎপর আছে বলেই আমরা সেই জায়গাটিতে, সেই নির্ভরতার জায়গাটিতে আমরা অভিযান চলছে। এইটা অভিযান আমাদের চলবে, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে দেখেছি তারা বাধ্য হয়ে সারেন্ডার করেছে জঙ্গিরা। এবার পদ্মা সেতুর অগ্রগতির খবর। ৩৮তম স্প্যান বসলেই পদ্মা সেতু যুক্ত হবে মাওয়ার সঙ্গে। সকাল থেকে চলছে সেই কাজ। বাকি 3টি যোগ হলে দেখা যাবে পুরো ৬.15 কিলোমিটারের সেতু। পাড়ের কাছে হওয়ায় স্প্যান বসানো দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। মাওয়া পাড়ের ১ নম্বর পিলার দিয়েই সড়ক সেতুতে প্রবেশ করবে গাড়ি ও ট্রেন। সপ্তাহখানেক ধরে ড্রেজার চালিয়ে মাটি সরিয়ে নেয়ার পর শনিবার সকালে স্প্যান নিয়ে রওনা দেয় ক্রেন। ঘন কুয়াশা আর শীত নামানো গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ধীরে ধীরে সেতুর একেবারে শুরুর পিলার ১ ও ২ নম্বরের দিকে এগিয়ে আনা হয় স্প্যান। মাওয়া পাড়ের সবচেয়ে কাছের পিলার হওয়ায় সময় লাগে ৪০ মিনিটের মতো। এরপর ক্রেনটি নোঙর করার পালা। দুই পাশে শক্ত মোটা ৬টি কেবলে বেঁধে ফেলা হয় স্প্যানবাহী ক্রেনটি। দুপুর ১২টা নাগাদ এই কেবলগুলোর উপর ভর করেই টেনে আনার কাজ শুরু হয় স্প্যানটি। কিন্তু দুটি পয়েন্টে কেবল শক্ত মাটি খুঁজে না পাওয়ায় আবারও নোঙর করার কাজটি করতে হয়। পাড়ের কাছে হওয়ায় স্প্যান বসানো দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। কাছ থেকে স্প্যান বসানোটা দেখতে পেলাম। এটা হতে হতে যে এটা আমাদের স্বপ্নের একটা পদ্মা সেতু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এটা হচ্ছে, নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতেছি। একটা সময় মনে হচ্ছিল যে আমাদের সেতু মনে হবে না, যে এত বড় প্রজেক্ট, এত বৃহৎ কাজ, কিন্তু এখন হয়ে গেছে। আর মাত্র 3টা স্প্যান, এর মাধ্যমে পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ হবে এবং খুব দ্রুত এর উপর দিয়ে যাতায়াত করা যাবে। মাওয়াপাড়ের ১ নম্বর পিলার দিয়েই সড়ক থেকে সেতুতে প্রবেশ করবে গাড়ি ও রেল। তাই অত্যন্ত শক্তিশালী এই পিলারটি। কাজ এগিয়ে নিতে এখন জোর দেওয়া হচ্ছে একই সাথে স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। প্রথম ক্রিটিক্যাল পয়েন্ট ছিল সবগুলো পাইল ড্রাইভিং করা। নেক্সট ক্রিটিক্যাল আসলো আমাদের সবগুলো স্প্যানকে আমাদের ইলেকশন করা। এখন সবগুলো স্প্যান যখন হয়ে যাবে তারপরে ক্রিটিক্যাল আমাদের আসবে রোডওয়ে ডেক ইনস্টল করা। ৩৮তম স্প্যান বসার পর মাওয়া পাড়ে এখন ৯টি আর জাজিরা পাড়ে ২৯টি স্প্যান দৃশ্যমান। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল। রাবি, ৩৮তম স্প্যান বসানোর কাজ একেবারেই শেষ পর্যায়ে, অর্থাৎ বলা যেতে পারে ৯৫% বেশি কাজ হয়ে গেছে। সর্বোচ্চ আর বড়জোর ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এটি নির্ধারিত দুটি পিলার ১ ও ২ নম্বর পিলারের উপরে পুরোপুরি বসিয়ে দেওয়া সম্ভব হবে। তবে এখন খুব জটিল একটা কাজ চলছে। এই কারণে বলছি, কারণ অন্যান্য পিলারগুলো বসানো যখন হতো তখন হয়তো একটা সাইডে সেটা হয়তো খালি থাকতো, কিন্তু এখন এমন একটা পজিশনে এই ৩৮তম পিলারটি বসাতে হচ্ছে। এক পাশে এটির মাওয়া প্রান্তের যে ভায়াডাক্ট, অর্থাৎ মূল সড়ক থেকে সেতুতে গাড়ি ওঠার জন্য যে উঁচু দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে, যেটিকে ভায়াডাক্ট বলা হচ্ছে, এক পাশে সেই ভায়াডাক্ট, অন্য পাশে আবার ৮টি স্প্যান টানা আছে। তার মানে মাঝখানে একটি স্প্যান বসানোর গ্যাপই ছিল, সেই গ্যাপেই কিন্তু এই আজকের ৩৮তম স্প্যান, যেটি মূল সেতুর ১ নম্বর স্প্যান, সেটি বসাতে হচ্ছে। দুই পাশে যেহেতু বড় বড় পিলার আছে, স্প্যান আছে, তাই মাঝখানে একেবারে সুতো মিলিয়ে আজকে স্প্যানটি বসাতে হচ্ছে। এতটা কঠিন কাজ যে ক্রেনটি যারা নিয়ন্ত্রণ করছেন তারা আসলে টের পাচ্ছেন কতটা কঠিনভাবে তারা আগের
দুই পাশের পিলারের সঙ্গে মিলিয়ে আজকের পিলারটি বসাতে হচ্ছে। তার মানে তাদের জন্য বেশ জটিল একটা কাজই করতে হচ্ছে, আর এই কারণেই বাড়তি একটু সময় লাগছে। না হয় যেখানে সকাল 10টা নাগাদ এটি নিয়ে আসা গিয়েছিল, তখন কিন্তু এখন দুপুর 2টা 4 ঘন্টা সময় লাগার কথা ছিল না। কিন্তু যেহেতু কাজটি কঠিন এবং সময় নিয়ে করতে হচ্ছে, তাই তারা একটু বাড়তি সময় নিয়ে আজকে করছেন। তবে আমরা যতদূর দেখতে পাচ্ছি কাজটি প্রায় শেষের দিকে, অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যে সেটি বসিয়ে দেওয়া হবে। এর মধ্যেই কিন্তু আগের যে নদীতে স্প্যানগুলো আছে একসঙ্গে মাওয়া প্রান্তে 8টি স্প্যান, সেগুলোর পাশে লিফটিং ক্রেন ছিল, সেই লিফটিং ক্রেনে স্প্যানটি বেঁধে ফেলা হয়েছে। ক্রেনটি যদিও এখন এটি ঝুলিয়ে রেখেছে, কিছুক্ষণের মধ্যে যখন একেবারে পয়েন্টে পয়েন্টে এটি বসে দেওয়া হবে তখন ক্রেনটি এই স্প্যানটিকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এই পজিশন থেকে তারা সরে যাবে। একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে, তবে খুব বেশি কঠিন কোনো কিছু আর নেই, জটিলতা যা ছিল সেগুলো সেরে নেওয়া হয়েছে। তার মানে আজকের স্প্যানটি বসে গেলে এটি হতে যাচ্ছে এই মাসের মধ্যে 3য় স্প্যান। এর আগে 2টি স্প্যান বসানো হয়েছে এবং পরে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে, যেটি এর আগে অক্টোবর মাসে সম্ভব হয়েছিল প্রথমবারের মতো একটা মাসে 4টি স্প্যান বসানো। এবার নভেম্বর মাসেও কিন্তু সেই অক্টোবর মাসে সাফল্য ধরে রাখার উদ্দেশ্যেই নভেম্বর মাসেও 4টি স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর মধ্যে 3টি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে প্রথম 2-3 সপ্তাহের মধ্যেই। পরের একটি সপ্তাহ এখনো বাকি আছে, প্রায় 9 দিন বাকি। তাই চেষ্টা করা হবে আগামী 6-7 দিনের মধ্যেই পরবর্তী স্প্যানটি তুলে ফেলার, যদিও সেটি বসবে মাঝ নদীতে। আসলে বাকি যে 3টি স্প্যান বাকি আছে সবগুলোই কিন্তু মাঝ নদীতে বসবে এবং সেইখানে নতুন করে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তাই নির্ধারিত যে পরিকল্পনা আছে 10ই ডিসেম্বর, সেটি হয়তো 1-2 দিন পিছিয়ে গেলেও একেবারে ডিসেম্বর মাসের মধ্যে কিংবা 16 ডিসেম্বরের মধ্যে চেষ্টা থাকবে সবগুলো স্প্যান একসঙ্গে বসে দেওয়ার। এবং এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে একদম শেষ স্প্যানটি বসানোর ক্ষেত্রে বড় ধরনের একটা পরিকল্পনায় নেওয়া হবে, আনুষ্ঠানিকতা থাকবে, যেহেতু পদ্মা সেতু পুরোটা দৃশ্যমান করার বিষয় আছে, দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন, লালিত স্বপ্ন। তাই চেষ্টা করা হবে সেদিন আনুষ্ঠানিকভাবে এখানে হয়তো যোগাযোগ মন্ত্রী আসতে পারেন, এমনকি প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে সেই সব প্রস্তুতিগুলো চলছে, একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে একটু একটু করে পদ্মা সেতুর কাজ। এখন পর্যন্ত রাব্বি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। স্প্যান বসানোর অগ্রগতি নিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। শীত আসতেই অতিথি পাখির আগমনে মুখর আটলান্টিক এবং এর আশপাশের জলাধারগুলো। এ নিয়ে রিপোর্ট থাকছে এ সংবাদের শেষাংশে। করোনা মহামারীতে সীমিত আকারে উদযাপন করা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। শুরুতে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। এরপর স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাদ। এ সময় শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদর্শন করেন বিভিন্ন বাহিনীর চৌকস দল। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। বেলা 10:30টায় গণভবনে তারা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় বাহিনী প্রধানদের সঙ্গে কিছু সময় কথা বলেন সরকার প্রধান। এবছর করোনার কারণে দিবসটির আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে বলে জানানো হয়েছে সশস্ত্র বাহিনীর বিভাগ থেকে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সে সময় উপস্থিত ছিলেন। শীতের আগমনী আর বায়ু দূষণে গত 2 দিন ধরে ধোঁয়াশাচ্ছন্ন ঢাকার আবহাওয়া। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বাড়ছে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা। এই সপ্তাহের শুরুতে ঢাকা শিশু হাসপাতালে 17 শিশু করোনা নিয়ে ভর্তি হয়েছে। শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে কঠোর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘড়ির কাঁটায় শনিবার বেলা প্রায় 11টা। যদিও দেখে মনে হতে পারে প্রকৃতির এই দৃশ্য ভোর 6টা কিংবা 7টার। আকাশে অন্ধকার ভাব। একদিন আগে হয়েছিল অসময়ের বৃষ্টি। হঠাৎই কেন আবহাওয়ার এই বৈরিতা? সিচুয়েশন আবার খারাপ হওয়া স্টার্ট করেছে।
তো সেক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস মেনটেন করাটা এবং কন্টিনিউ করাটা আমি মনে করি আমাদের সেফটি প্রিকশনটা কন্টিনিউ করাটা জরুরি। অসিজনে যে বৃষ্টিগুলো হচ্ছে যেটা হচ্ছে আবার উপর একটা মানে গ্রেট প্রভাব ফেলতেছে, এতে করে আমাদের সব কিছু মানে চলাফেরা ইয়েতে সব সমস্যা বিরূপ সৃষ্টি করতে পারে। লকডাউনের শুরুর দিনগুলোতে বায়ুমণ্ডল যতটা স্বচ্ছ ছিল এখন ঠিক তার বিপরীত অবস্থা। কম উচ্চতা বিশিষ্ট মেঘমালা তৈরি হয় আকাশে, সেই ক্লাউড এবং এর ফলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, সেগুলো ফগি কন্ডিশন না বা হেজি ভাব বলতে পারেন, যে দূষিত কণা পরিমাণ অনেক সময় বৃদ্ধি পেলে অনেক সময় ঝাপসা ঝাপসা লাগে, আমরা একে বলি হেজ। সুতরাং হেজি ভাব আছে, কিন্তু সেটা কুয়াশা নয়। আবহাওয়া অফিস বলছে বাতাসে দূষিত কণা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি, সেই সাথে মেঘমালায় রয়েছে শীতের আগমনী প্রভাব। বাতাসে যদি জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং সেটার যদি তাপমাত্রা কমে যায়, তাহলে এই দূষিত কণাগুলো ফগ তৈরি ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে। এদিকে একটু শীতে দেখাতেই বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ, সেই সঙ্গে করোনায় আক্রান্তের হারও বেশি। অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ছিল 10। এ সপ্তাহের শুরুতেই এই হাসপাতালে ভর্তি 17 শিশু। একইভাবে অন্য হাসপাতালেও আক্রান্ত শিশুর সংখ্যা আগের তুলনায় বেশি। 7-8 মাস ধরে যে পরিমাণ শিশু রোগী আমাদের কোভিড পজিটিভ ভর্তি ছিল, সেই তুলনায় সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। স্বাস্থ্যবিধিটা আমরা যথাযথ মানছি না দেখে বড়দের পাশাপাশি শিশুদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। যদিও সুসংবাদের কথা যে শিশুদের মৃত্যুর হারটা তুলনামূলকভাবে কম। মহামারীর এই দ্বিতীয় ঢেউয়ে আবহাওয়ার কথা মাথায় রেখে আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত, রাব্বি, করোনা মহামারীর যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, এই দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে শীতের যে প্রকোপ সেটি কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ এটি বলা যাবে না যে শীত একেবারে পুরোপুরি চলে এসেছে। শীতের সামান্য একটু প্রভাবের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের বিশেষ করে করোনার যে সংক্রমণের হার সেটি কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। শুধু করোনাই নয়, শিশুদের অন্যান্য যে ঠান্ডাজনিত রোগগুলো আছে, নিউমোনিয়া সহ অন্যান্য রোগগুলোর প্রকোপও কিন্তু কিছুটা বেড়েছে। আমরা একটু আগে এই শিশু হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পরিসংখ্যানের কথা, সেটি হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে হাসপাতালে করোনায় আক্রান্ত শিশু রোগী ছিল 10 জন। সেটি নভেম্বরের প্রথম সপ্তাহে হয়েছিল 16 জন। আর আজকে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী বলা যায় যে আজকে 17 জন করোনা আক্রান্ত শিশু ভর্তি আছে হাসপাতালে। এর বাইরেও যেটি বলছেন চিকিৎসকরা সেটি হচ্ছে যে এখানে যারা করোনা শিশুদের বহির্বিভাগে যে সমস্ত শিশু আসছে তাদের মধ্যে থেকে আগে যেই শনাক্তের যে হার ছিল সেই শনাক্তের হার কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি। একটু বলে রাখতে চাই যে সকালে আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস যেটা বলছে যে আসলে যে বায়ুমণ্ডলে যে শীতের যে প্রভাব সেটি হচ্ছে মূলত মেঘের যে স্তর সেটি ভূপৃষ্ঠের সঙ্গে ভূপৃষ্ঠের কিছুটা কাছাকাছি চলে গিয়েছে, ফলে শীতটা মোটামুটি বলা যায় যে কাছাকাছি চলে এসেছে। যেটি বলছে আবহাওয়া অফিস যে এই ডিসেম্বরের শুরুর দিক থেকেই এই শীতের প্রকোপটা বাড়বে। সেই হিসেবেই কিন্তু এই যে ঠান্ডাজনিত যে রোগগুলো শিশুদের, সেই রোগগুলো কিন্তু মোটামুটি বলা যায় যে অনেকটাই বাড়তে চলেছে। তো চিকিৎসকরা যেটি বলছেন তাদের পরামর্শ যেটা যে শিশুদেরকে আসলে উষ্ণতার মধ্যে রাখা এবং আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকা, তাদেরকে শিশুদেরকে যেন ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা এবং কোনোভাবেই যেন যদি কোনো প্রয়োজন ছাড়া শিশুদেরকে ঘর থেকে যেন বের না করা হয় সেই পরামর্শগুলো তারা দিচ্ছেন এবং পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ তারা দিচ্ছেন। তো ঢাকা শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। দুপুরের সময় আরও থাকছে। বঙ্গবন্ধু টি-20 কাপ সামনে রেখে অনুশীলনে সাকিব, মাহমুদুল্লাহ মুশফিক। দলের ব্যালেন্স নিয়ে অসন্তোষ বরিশাল অধিনায়ক তামিমের। এবার দেশের বাইরের খবর। মার্কিন নির্বাচনের হার না মেনে ডোনাল্ড ট্রাম্প এখনও মরিয়া বাইডেনের জয় আটকাতে, আর এজন্য হোয়াইট হাউসের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারে তৎপর ট্রাম্প। এদিকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জর্জিয়া অঙ্গরাজ্যে বিজয়ী ঘোষণা করা হয়েছে জো বাইডেনকে।
তেসরা নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে জয় পান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ করে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ভোট গণনা হয় হাতেই। তবে এতেও ট্রাম্প হেরেছেন বলে জানিয়েছেন জর্জিয়ার রিপাবলিক দলেরই মন্ত্রী ব্র্যাড রাফেনসবার্জার। শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। লালঘাটি যতই নীল শিবিরে পরিণত হোক না কেন, বৈষম্য ভুলে সব মার্কিনের জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক মন্দা, করোনা ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে যুদ্ধে নামবেন তিনি। তবে এখনও হার মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনকে ঠেকাতে ওভাল অফিসের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে চান তিনি। এরই অংশ হিসেবে শুক্রবার মিশিগানের আইন প্রণেতাদের তার অফিসে ডাকেন ট্রাম্প। একই দিন সংবাদ সম্মেলনে নির্বাচনে আবারও নিজেকে বিজয়ী দাবি করেন তিনি। ওষুধের দাম কমানোর পক্ষে অবস্থান নেয় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার তাদের প্রতিষেধকের সাফল্যের ঘোষণা দিতে বিলম্ব করেছে বলেও দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনে পরাজয় স্বীকার না করা, ক্ষমতার অপব্যবহারের কারণে দেশটির গণতান্ত্রিক ঐতিহ্যে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওমর ইনান, সময় সংবাদ। বঙ্গবন্ধু টি-20 কাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। আজ সবার আগে হোম অফ ক্রিকেটে আসে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এরপর একে একে সাকিবের জেমকন খুলনা, মুশফিকের বেক্সিমকো ঢাকা সহ বাকিরাও অনুশীলন সেরে নেন। এদিকে আসন্ন টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য থাকলেও দল নিয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে বরিশাল অধিনায়ক তামিমের কণ্ঠে। অপয়া অনুজীবে অদৃশ্য ভয়, শেষ কবে সাকিব তামিম মুশফিকে মুখরিত ছিল হোম অফ ক্রিকেট, সেই স্মৃতিতে তাই ধুলো জমার উপক্রম। তবে সরে যেতে শুরু করেছে কালো মেঘ, তার ফাঁক গলে সোনালি রোদ্দুরের উকি ঝুঁকি, তাতেই পরিচিত আকাশে দেখা মিলছে নক্ষত্রের। তবে এবারের মিলন মেলাটা একটু ভিন্নই বটে। এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে গেছেন শত্রুপথের ছক, তা আজ একে অন্যের বিপরীতে। তাতে অবশ্য কোনো নোংরামি নেই, বরং নিখাদ এক সৌন্দর্য উপভোগের অপেক্ষা। সেটা 20 ওভারের ক্রিকেটে ব্যাট বলের মুনশিয়ানায়। মিরপুর শেরি বাংলায় এদিন সকালটা সুন্দর হয় ফরচুন বরিশাল দিয়ে। আসর শুরুর আগে সেরা কম্বিনেশনের খোঁজে টিম ম্যানেজমেন্ট। অভিন্ন লক্ষ্য নিয়ে একে একে গা গরম করেছে সাকিবের খুলনা, মুশফিকের ঢাকা সহ বাকিরাও। এখানে হয়তো আরো 20-30 জন 40 জন 30 জন ক্রিকেটার আবার বলতে পারেন এই বছরের প্রথম ক্রিকেট খেলবে, কম্পিটিটিভ ক্রিকেট। সেটা অবশ্যই ভালো দিক। আমি এটাই আশা করব যে টুর্নামেন্টটা ভালো হবে। 5 আইকনের লড়াইকে কেমন দল গড়েছে তা নিয়ে মত পার্থক্য আছে, তবে রাগ ছাক করেননি তামিম। দল গোছাতে ফরচুন বরিশালের নির্বাচকরা যে কিছুটা পিছিয়ে পড়েছেন সেটা তিনি স্বীকার করেছেন অকপটে। তারপরও হাল ছাড়ার পক্ষে নন বাঁহাতি ওপেনার। ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম, যে কোনো কিছু হইতে পারে। আপনি হয়তোবা এখন আমার টিমে কিছু প্লেয়ার আছে যাকে আমরা সবাই হয়তো এরকম কাউন্ট করছি না, বাট দে ক্যান অল হ্যাভ আ গ্রেট টুর্নামেন্ট। আগামী 24 নভেম্বর দুপুরে ঢাকা রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ। একই দিন সন্ধ্যায় বরিশাল খেলবে খুলনার বিপক্ষে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ডে শীত আসার সঙ্গে সঙ্গে বাড়ছে অতিথি পাখির আগমন। পাখির কিচিরমিচির শব্দে এখন মুখর আটলান্টিক এবং এর আশপাশের জলাধারগুলো। আয়ারল্যান্ড থেকে সমুদ্র লেকগুলোতে ঘুরে বেড়ানো অতিথি পাখিদের মিলন মেলার খবর জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। পাখির কলকাকলিতে মুখর আটলান্টিকের সৈকত এবং এর আশেপাশের লেকগুলো। ঝাঁকঝাঁক অতিথি পাখির ডানার ভর করে শীত আর প্রকৃতি মিলেমিশে একাকার এখানে। পাখিদের কিচিরমিচির শব্দ আর ঢেউ দোলানো নৃত্যে নিজেদের মন জুড়িয়ে নিতে হাজির হন বহু পর্যটক। প্রতি বছরই শীতের শুরু থেকেই আয়ারল্যান্ডের সমুদ্র উপকূলগুলোতে আশ্রয় নেয় বহু অতিথি পাখি। হাজার হাজার পাখি একসাথে জড়ো হয়ে থাকলেও নেই কারোর সাথে কোনো বিরোধ। আপন মনে ঘুরে বেরিয়ে মানবজাতিকে আনন্দের পাশাপাশি ঐক্যেরও শিক্ষা দিয়ে যাচ্ছে এসব অতিথি পাখিরা। শীত আসছে, পাখিও ভাসছে, উঠছে মুক্ত বিহঙ্গের ন্যায়। নানান ধরনের পাখির কলকাকলিতে মুখরিত এখন প্রকৃতির চারপাশ। এমনই সুরেলা ছন্দে হারিয়ে যায় মন, উড়ে যায় দুঃখের সবটুকু হিমেল হাওয়া। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 38তম স্প্যান বসলেই পদ্মা সেতু যুক্ত হবে মাওয়ার সঙ্গে, চলছে কাজ। বাকি 3টি যোগ হলে দেখা যাবে পুরো 6.15 কিলোমিটারের সেতু। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।